একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থের প্রয়োজন প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি নিউমার চেকনি ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজও আমার সঙ্গে আছেন অতিথি প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির আমাদের সঙ্গে আছেন। আমরা আলাপে যাব, তবে তার আগে একটা প্রতিবেদন দর্শক আপনাদেরকে দেখাতে চাই, একটা ধারণা যাতে আমরা পাই যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে, যাদের ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি সংঘর্ষের ভিডিও। ক্যাপশনে দাবি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। অবরুদ্ধ করে রাখা হয়েছে ছাত্রদলের সভাপতিকে, এবং মুহূর্তেই কমেন্ট সেকশনে তৈরি হলো উত্তেজনা। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। প্রায় ৭ বছর আগে ছাত্রলীগের যে হামলা, সেই হামলার ভিডিওকে ছাত্রদলের নামে চালিয়ে দেওয়া হয়েছে। ওদিকে সাভারে নাকি ছাত্রদলের ওপর হামলা করেছে পুলিশ, এমন দাবিতে ভিডিও ছড়িয়ে দেওয়া হয় এবং সাথে সাথে ভাইরাল হয়। পরে দেখা গেল এটাও মিথ্যা তথ্য। ভিন্ন ঘটনার পুরাতন ফুটেজ দিয়ে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে অপতথ্য। দর্শক, আজও রীতিমতো গুজবের ঝড় বয়ে গেছে রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে শিবির বনাম ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ছাত্রদলের সভাপতি রাকিবকে অবরুদ্ধ করে রেখেছে শিবির কর্মীরা, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম সত্যিটা সামনে আনে। তারা জানায় দাবিটি মিথ্যা। ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, এবং ছাত্রদল সভাপতিকেও অবরুদ্ধ করে রাখা হয়নি। মূলত ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে এবার চাঁদা না পেয়ে বিএনপির নেতা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিল, এমন ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে ঘুরছে। কমেন্ট আর শেয়ার চলছে সমান্তরালে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। এটি ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঘটনা। অজ্ঞাত ২ যুবক একটি বাস পুড়িয়ে দেয়। পুরনো সেই ভিডিওকে মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়ল বিএনপির পক্ষে মিছিল বের করার কারণে সাভারে নাকি কলেজ ছাত্রদের ওপর পুলিশের হামলা হয়েছে। এই দাবিতে একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল প্রচারিত ভিডিওটি ছাত্রদলের কর্মীদের ওপর পুলিশের মারধরের কোনো ঘটনা নয়, বরং উপাচার্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে গেল ২১ জুন ঢাকার নতুন বাজারে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও। পুরনো সেই ভিডিওটিকেই আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। সম্প্রতি কণ্ঠশিল্পী মনির খান বিএনপি থেকে নাকি পদত্যাগ করেছেন, এমন দাবিতে যমুনা টিভির লোগোযুক্ত ফ্রেমে মনির খানের বক্তব্যের একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ইস্যুতে তিনি বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেটাই সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বেশিরভাগ গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে। তবে থেমে নেই জাতীয় ইস্যুতেও গুজব ছড়ানো। অপতথ্যকে বিশ্বাসযোগ্য করতে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে মেশানো হচ্ছে অপতথ্য। এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে বুঝে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম প্রায় সবকটি ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম, সেটা রিউমার স্ক্যানার হতে পারে, বাংলাদেশ কিংবা ফ্যাক্ট ওয়াচ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল বিএনপিকে ঘিরেই আসলে এই অপতথ্যগুলো বেশি ছড়িয়েছে। আমরা আলাপ করতে চাই, আগে জানিয়েছি প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির আমাদের সঙ্গে আছেন। জনাব সুমন আহমেদ সাবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আসলে একটা স্বস্তির দৃশ্য দেখতে পাচ্ছি যে মানুষ এখন সচেতন হচ্ছে। এখন আসলে এমনভাবে তারা রিউমারগুলোকে সন্দেহ করতে শুরু করেছে, এখন সত্যি তথ্যও তারা সন্দেহ করে, এবং এটা একটা ভালো লক্ষণ যে তারা আসলে বুঝে দেখার চেষ্টা করছে যে তথ্য যাচাই বাছাই করা। কিন্তু তারপরও ক্রমাগত যখন অপতথ্যগুলো ছড়ায়, তখন কিছু না কিছু বিভ্রান্তি তো তৈরি হয়। আমি জানতে চাই সেই পথগুলো বন্ধ করার প্রয়োজনটা কতখানি এবং কিভাবে সেটা করা যেতে পারে আসলে। আপনি যেটা বললেন যে মানুষের এখন বুঝতে শুরু করেছে যে এই জাতীয় ভিডিওগুলো বা সংবাদগুলো অনেক ক্ষেত্রে ফেক এবং এক ধরনের উদ্দেশ্যমূলকভাবে সেভাবে প্রচারিত হচ্ছে, এবং সেটা স্বাভাবিক। আসলে মিথ্যা দিয়ে ভ্রান্ত দিয়ে খুব বেশি দিন মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না।
সেটাই হচ্ছে। তবে আশঙ্কার জায়গা যেটা যেভাবে এখন আজকে মানুষ টের পাচ্ছে, কিন্তু কালকে আবার ভিন্ন প্রক্রিয়ায় আবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হবে। এবং এটা একটা প্রতিনিয়ত একটা সমস্যা, এবং আমাদেরকে বোধহয় আরও বেশ কিছুদিন এই সমস্যার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে সহজে মুক্তির কোনো পথ নেই। আর ভিডিও নিয়ে বড় সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে যে ভিডিওটা ফেক কিনা এটা প্রযুক্তিগতভাবে আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট, এবং যেটুকু করা যায় সেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তবে একটু যদি আমরা নিজস্ব বুদ্ধি বিবেচনা ব্যবহার করি, আমরা যদি একটু ভিডিওর মূল বিষয় এবং তার ব্যাকগ্রাউন্ড একটু ঠান্ডা মাথায় দেখি, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা ফেক। কিন্তু আমরা আসলে যেটা যদি আমার চিন্তার সঙ্গে বা আমার দুশ্চিন্তার সঙ্গে বলি, যদি মিলে যায় কিছুটা, তখন আমরা সেটাকে আসলে অনেক ক্ষেত্রে পুরোটা বিবেচনা না করে সত্যি হওয়া শুরু করি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সতর্কতার জায়গাটা বজায় রাখতে হবে, এবং এই তথ্যটা সঠিক কিনা ভ্যারিফাই করে তারপরে আসলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বা সেটা কার সঙ্গে শেয়ার করা বা সে বিষয়ে চিন্তা করতে হবে। এই সতর্কতা জারি রাখতে হবে। আর একটা জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কারা এটা করছেন সেইটা আসলে অনুসন্ধানের জন্য আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সাইবার সিকিউরিটি এজেন্সিগুলো আছেন, যারা ফ্যাক্ট চেক বা রিভার্স স্ক্যান করছেন, তারা যেমন একটা ভালো ভূমিকা পালন করছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে কারাই সেই ভিডিওগুলো আসলে ছড়াচ্ছেন বা কোথা থেকে ছড়াচ্ছেন। এই তথ্যগুলো যদি আরেকটু প্রকাশ করা হয়, কোন আইডি থেকে বেশি ছড়ানো হচ্ছে সেগুলো যদি একটু পাবলিশ করা হয়, এবং তাদের মধ্যে যদি সম্ভব হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা, তাহলে কিন্তু দেখা যাবে যে মানুষের এই প্রবণতা বেরিয়ে আসবে। দেখুন, একটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের চোখে পড়লো আসলে ফ্যাক্ট চেক বিশ্লেষণ করতে গিয়ে, সেটি হচ্ছে যে মানুষ যেহেতু ভিজুয়ালসটার প্রতি একটু বেশি আগ্রহ বোধ করে, সেই জায়গা থেকে দেখা যায় একটা ঘটনা কিন্তু সত্যি, কিন্তু সেটা এখন থেকে 7-8 বছর আগে ঘটেছে, সেটাকে আবার সামনে আনা হচ্ছে মধ্যরাতে একাধিকভাবে কয়েকটা পেজ থেকে, ফলে সেটা আবার নতুন করে প্যানিক তৈরি করছে। মানে এই পথগুলো বন্ধ করার জন্য মানে নেগোসিয়েশনের জায়গা, ঠিক মতো দর কষাকষি জায়গাটা আসলে মেটার মতো বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে আসলে কিভাবে করা যেতে পারে? এটা হচ্ছে ওদের সঙ্গে একটা যোগাযোগ তো আমাদের সরকারের বা বিভিন্ন এই আইনশৃঙ্খলা বাহিনীর একটা আছে, সেটাকে আসলে আরেকটু শক্ত করা এবং তাদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। কারণ আগে যেটা হয়েছে, আমাদের দেশ থেকে সরকারিভাবে যে রিকোয়েস্টগুলো যেত এই প্রতিষ্ঠানগুলোর কাছে, তার অধিকাংশ ছিল এই ভিডিওগুলো বন্ধ করার রিকোয়েস্ট ছিল উদ্দেশ্য প্রণীত, অর্থাৎ সত্যি ভিডিওকেও বন্ধ করতে বলা হতো যাতে সেটা মানুষের কাছে না পৌঁছয়। সেই প্রবণতা আমার বিশ্বাস এখন অনেক কমে গেছে। তো এখন যদি আমরা সঠিকভাবে তাদের সঙ্গে নেগোশিয়েট করি এবং তাদের ভিতরে যদি একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে হয়তো খুব দ্রুত এই জিনিসটাকে এই প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের সঙ্গে অনেক বেশি সহায়তা করবে, এবং এগুলোকে আরও খুব দ্রুত এগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় এবং বন্ধ করা যায়। আপনার কাছে এই পর্যায়ে একটা সাজেশন চাই। ধরুন, আমাদের প্রধান উপদেষ্টা একটা ধারণা আমাদেরকে দিয়েছেন যে সব কিছু ঠিক থাকলে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। যদি জাতীয় নির্বাচন হয়, এবং এটা যেহেতু জুলাই মাস, হাতে সময় কম, এবং আমরা বুঝতে পারছি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, অপতথ্য আসলে নতুন নতুন ডাইমেনশনে ডালপালা ফেলবে। কারণ আমরা দেখতে পাচ্ছি গুগল জেমিনির যে এআই টুলস, গুগল ভায়ো 3, সেটা নিয়ে কিন্তু রীতিমতো নানা রকমের অ্যাভাটার তৈরি করে সেখান থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কী ধরনের ব্যবস্থাপনা আগে থেকে আমরা নিতে পারি? একটা তো আপনি বলেছেন চমৎকার করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা, আর কি করা যেতে পারে? আরেকটা জিনিস যেটা অটোমেটিক্যালি হবে, আপনি জানেন যে যারা এই অপতথ্য ছড়াচ্ছে, খুব অল্প দিনের ভিতরেই কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কারা কী উদ্দেশ্যে এটা করছে, এবং যারা এটা করছেন তারা নিজেরাই কিন্তু আসলে এর ক্ষতির শিকার হবেন আলটিমেটলি। কারণ অপতথ্য দিয়ে খুব বেশি দিন আসলে মানুষকে বোকা বানানো যায় না, সেটা একটা দিক। আর আপনি যেটা বললেন যে আসলে করণীয়টার জায়গা হচ্ছে, যেটা আগে একবার আলোচনা করলেন, যে এই যে প্রতিষ্ঠানগুলো এগুলো ছড়াচ্ছে সেগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, এবং এই ফেক ভিডিও নিয়ে আপনি যে অনুষ্ঠানটা করছেন, এই আলোচনাগুলো করছেন, এগুলো সামনে তুলে ধরছেন, এইটাকে আসলে আরও গুরুত্ব দিয়ে আরও বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত, যে একটা নির্ভরযোগ্য জায়গা থেকে বলা যে এই যেগুলো ফেক, এইগুলো ভুল। তাহলে সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হবেন না, এবং যারা এগুলো করছেন তাদের মোটিভেশনও কিছুটা কমবে। আর তার সঙ্গে তো আইনশৃঙ্খলা বাহিনীর একটা দায়িত্বের জায়গা আছেই। আর আমরা যারা নাগরিক আছি, সাধারণ মানুষ, আমাদের দায়িত্ব হচ্ছে সহনশীলতার সঙ্গে বিষয়টা বুঝে বিবেচনা করে তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া আসলে আর বিশেষ কোনো পদ্ধতি নেই। প্রযুক্তিগতভাবে এটাকে বন্ধ করার আসলে কোনো পদ্ধতি এখন পর্যন্ত নেই, বিশেষত ভিডিওর ক্ষেত্রে। টেক্সটের ক্ষেত্রে করা যায়, টেক্সটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এগুলো চেক করার জন্য এটাও এআই ভিত্তিক প্রযুক্তি আছে, যেটা দিয়ে আসলে বলা যায় যে এটা আসলে ফেক, এটা কম্পিউটার জেনারেটেড। 1 মিনিটের মধ্যে ছোট্ট করে আরেকটি বিষয় যদি একটু যুক্ত করে দেন, সেটা হচ্ছে যে এখন তো মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আমরা বলি, এবং অনেক ইয়াংরা আছেন যারা আসলে প্রযুক্তিতে অনেক বেশি সিদ্ধহস্ত, কিন্তু ফ্যাক্ট চেকিংয়ের যে ব্যাপারটা, সেটা একটা প্রশিক্ষণের ব্যাপার। মানে তাদেরকে কিভাবে অনবোর্ড করা যেতে পারে? এই ব্যাপারে আসলে মানে আমার মনে হয় যে এই যে ফেক ইনফরমেশনগুলোকে আইডেন্টিফাই করার জন্য যে
কমন যেগুলো সাধারণ মানুষের পক্ষে যেগুলো সম্ভব, যেমন আমি একটু আগে বলছিলাম যে ভিডিওর ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে ফেক ভিডিও জেনারেটেড ভিডিও যদি হয়, সেক্ষেত্রে আপনি আসলে তার এই যদি তার চোখের পলক, মুখের এক্সপ্রেশন, এগুলো যদি একটু দেখেন, দেখবেন যে এগুলো রিপিটেশন আসতেছে কন্টিনিউয়াসলি, এবং দেখে বোঝা যায় যে এটা আসলে আলটিমেটলি এটা ফেক। একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়। ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ফোরগ্রাউন্ডে যে মুভমেন্ট, সেটা দেখে বোঝা যায় যে এটা ফেক। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য টিপস। আর পুরনো ভিডিও আসছে কিনা, পুরোনো ভিডিওগুলোর কিন্তু এই ভিডিও রেফারেন্স দিয়ে সার্চ করলেও কিন্তু এখন অনেক ক্ষেত্রে সার্চ ইঞ্জিন আপনাকে বের করে দেয় যে এই সিমিলার ভিডিও আর কোথায় কোথায় আছে, এবং সেখানেও সার্চ ইঞ্জিনের ভিতরেও এখন এআই ব্যবহার আছে, যেটা খুব সহজেই আসলে বের করে দেয়। তো যারা একটু কৌতূহলী তারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর কোথায় গেলে সঠিক তথ্যটা পাওয়া যায় এই তথ্যকে প্রচার করা, যেমন রিভার স্ক্যানের কথা বললেন, আমরা চাইলেই যে কেউ ওদের ওয়েবসাইটে ঢুকেও অনেক দেখতে পারেন যে কোন কোন রিসেন্ট ফেক ভিডিওগুলো তারা আইডেন্টিফাই করেছে। আর সেই সঙ্গে অন্যান্য মিডিয়াতে সবাই যদি একটু উদ্যোগী হয়, সেটা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া, সবাই যদি একটু এই ব্যাপারে সহায়তার হাত বাড়ায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ। তার মানে বোঝা যাচ্ছে অপতথ্যের বিপরীতে আসলে সম্মিলিতভাবেই প্রতিহত করতে হবে, এবং সেটা আসলে ধাপে ধাপে। এবং আপনি যে পরামর্শগুলো দিলেন, আমরা আসলে প্রতি পর্বে এরকম কিছু টিপস জানার চেষ্টা করি, যাতে করে অন্তত কিছুটা হলেও আমরা অপতথ্য ঠেকাতে পারি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবার এট হোমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ইনফরমেশন অফিসার প্রযুক্তি বিশ্লেষক সুমন আহমেদ সাবির। এবং আমরা আসলে অপতথ্যগুলো যেভাবে ছড়াচ্ছে সেগুলো বন্ধের পথ খুঁজছিলাম।